বিপিএল টুর্নামেন্ট চলবে, কিন্তু কতখানি কোয়ালিটি ইমপ্রুভ করবে আমার একটু সন্দেহজনক। খেলাধুলা যে অর্গানাইজার থাকে তাদেরকে ইভেন্ট বানানো শিখতে হবে, কি করে ইভেন্ট চলে। ক্রিকেটকে যদি জনপ্রিয় করতে হয়, যেমন যে ফ্রাঞ্চাইজিগুলো আছে সেই ফ্রাঞ্চাইজিগুলোকে হোম বানানো উচিত। আমি খুব আশা করেছিলাম, প্রথমে শুভকামনা বিপিএলের জন্য। বিপিএল প্রত্যেক বছরই হয়, এই বছরও হবে। বাট আমি ধারণা করেছিলাম যে আমাদের সমাজ ব্যবস্থার অবস্থা একটু খারাপ, আপনি স্বাভাবিক, এটা এখনও তো আমরা ওইভাবে গুছিয়ে উঠতে পারি নাই। বাট আমি মনে করি যে আমি ভেবেছিলাম যে নতুন করে নতুন চিন্তা মানসিকতা নিয়ে বিপিএল তৈরি হবে, নতুন ব্র্যান্ড কোম্পানিগুলো আসবে। সেই ব্র্যান্ড কোম্পানিগুলো কিন্তু এখনও আসে নাই। ব্র্যান্ড কোম্পানিগুলো যখনই আসবে তখনই আমার মনে হয় বিপিএল সাকসেস আপনি বলবো যে পরিপূর্ণতা পাবে। শুধু টিম দিলেই তো হবে না, কোন মানুষকে দিচ্ছেন, কাদেরকে দিচ্ছেন, ব্যাকগ্রাউন্ড কি, সমস্ত কিছুগুলো খুব ইম্পর্টেন্ট, ম্যাটার করে। যে একটা টুর্নামেন্ট হবে, ইভেন্ট হবে, নো ডাউট, প্রবলেম নাই, কিন্তু মানে এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে। আপনি যখন দেখবেন যে বড় কোনো কোম্পানি যখন টিম নেবে, তার ব্র্যান্ড একটা ভ্যালুর ব্যাপার থাকে, সে চিন্তা করবে যে না, আমার ব্র্যান্ড ভ্যালুর জন্য বেস্ট ট্রাই করবো, ভালো টিম বানাতে, ভালো ইনভেস্ট করতে, ভালো এনভায়রনমেন্ট তৈরি করতে, এবং প্লেয়াররা সুন্দর যেন মানে এনভায়রনমেন্টের মধ্যে থাকে। তো বিপিএল আমার কাছে মনে হয় যে টুর্নামেন্ট চলবে, আমার কাছে মনে হয়, যতটুকু অবজারভেশন আমার কাছে মনে হয়েছে, কিন্তু কতখানি কোয়ালিটি ইমপ্রুভ করবে আমার একটু সন্দেহজনক। আমার কাছে মনে হয় কোয়ালিটিটা ইমপ্রুভ করবে কিনা। কোয়ালিটি নিয়ে আপনি প্রশ্ন তুলছেন, তার উপরে সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা এবারে বিপিএল খেলতে পারবে না, এটা প্রায় অনেকটা নিশ্চিত। তো তাদের মতো এত দুটো ব্র্যান্ড যদি বিপিএল না খেলে, এটা আসলে বিপিএল কতটা প্রভাব পড়বে বা কতটা জমবে বিপিএল? অবশ্যই, ধরেন আমি প্রথমে বলেছি যে ব্র্যান্ড খুব ইম্পর্টেন্ট, বিপিএল বা আইপিএলের ব্র্যান্ড জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যখন একটা টিমে একটা ব্র্যান্ডেড প্লেয়ার থাকবে, তখন সেই টিমের সেই প্লেয়ারের খেলা দেখার জন্য অনেক হাজার হাজার দর্শক যায়। আর আপনি ইভেন্ট করে তো আপনি অনেক দেখাতে পারবেন, হাজার হাজার মানুষ ভরাতে পারবেন। আপনি যদি ধরেন সাপোজ মেসিকে নিয়ে আসেন ওপেনিং সেরেমনিতে, আপনি পুরো ফুল গ্যালারি প্যাকড। আপনি ধরেন ক্লোজিংয়ে ধরেন আপনি নিয়ে আসলেন রোনালদোকে বা নেইমারকে নিয়ে আসলেন, ফুল গ্যালারি প্যাকড। কিন্তু বিপিএলের খেলার ওই জায়গাগুলো, এনভায়রনমেন্টে যে এক মাস খেলা হবে, সেই এনভায়রনমেন্টগুলোকে ডেভেলপ হচ্ছে কিনা ইম্পর্টেন্ট। আমরা কি এখনও কি ওই 5 বছর আগের ওই জায়গাতে থাকবো, 10 বছর আগের ওই জায়গাতে থাকবো, নাকি না নতুনভাবে আমরা চিন্তা করবো, নতুনভাবে আমরা বিপিএল তৈরি করবো। ইভেন্ট আপনি করতে পারবেন, চায়নার অনেক টাকা আছে, দুবাইয়ের অনেক টাকা আছে, তারা মেসি বা নেইমার সবাইকে নিচে চেয়ে বড় তাক লাগাতে পারবে। কিন্তু দুবাই কি আপনার ওই যে বিরাট কোহলি, রোহিত শর্মা হবে? সেটা তো আপনার মনোযোগ দিতে হবে যে আসলে ওইটা তৈরি করার জন্য করবেন নাকি না ইভেন্ট করবেন। বিপিএল এর আসলে মাত্র 3টা ভেন্যুতে খেলা হবে। তো রাজশাহীতে একটা ভেন্যু আছে, যেহেতু যদিও এখানে কোনো ফ্লাড লাইট নাই, কিন্তু রাজশাহীতে আসলে যোগাযোগ ব্যবস্থা বা এখানে ফ্লাইটের ব্যবস্থা আছে। তো সেক্ষেত্রে আসলে রাজশাহীকে চিন্তা ভাবনায় আনা উচিত কিনা বিসিবির, বা হচ্ছে যে আপনি আসলে রাজশাহীর মানুষ হিসেবে আপনি আসলে কি চান? ক্রিকেটকে যদি জনপ্রিয় করতে হয়, শুধু রাজশাহীর মানুষ বলে না, আমার কাছে মনে হয় যে ফ্রাঞ্চাইজিগুলো আছে সেই ফ্রাঞ্চাইজিগুলোকে হোম বানানো উচিত। এবং একটু খরচ যদি বেশিও হয়, প্রোডাকশন কস্ট, তাও আমি মনে করি যে খেলা উচিত। এবং রাজশাহী সুপার একটা এনভায়রনমেন্ট। রাজশাহীতে এই অঞ্চলে ধরেন যদি খেলা হয়, প্রচুর ইয়াং জেনারেশন বলেন, ছাত্র সংখ্যা খুবই বেশি, শিক্ষার একটা জায়গা, এবং সাথে আপনার এখানে কোনো প্রবলেম নেই। এখন তো হোটেল হয়ে গেছে, সুন্দর সুন্দর হোটেল হয়ে গেছে, শুধু একটা লাইটের একটা প্রবলেম আছে। এবং এটা লাইট লাগাতে তো সময় লাগে না, যদি আপনি যদি চান, এটা ধরেন 15 দিনের মধ্যে সরকার চাইলে কি না পারে, আপনি সব কিছু লাগাই ফেলবেন, পেপারস ওয়ার্ক হতে থাকবে, পরে অসুবিধা কোথায়, প্রবলেম তো নাই। তো আমার মনে হয় যে হলে খুবই ভালো হয় রাজশাহীতে, বিকজ আপনি যখন প্রত্যেকটা অঞ্চলে হিট করবেন, বিপিএলে যখন আপনার ধরেন সাপোজ চিটাগাঙে, সিলেটে খেলা হয়, ঢাকাতে খেলা হয়, মানুষ দেখতে দেখতে টায়ার্ড হয়ে গেছে। বিকজ বিপিএলের চেয়েও বড় বড় খেলা দেখে চিটাগাঙের মানুষ, বিপিএলের চেয়েও বড় বড় খেলা দেখেছে সিলেটের মানুষ। তো তখন হয় কি, ধরেন সাপোজ রংপুর এবং খুলনা যদি খেলা হয়, চিটাগাঙে আলটিমেটলি দর্শক পাবেন না, বিকজ ওই অঞ্চলের মানুষ তো ওখানে নাই। তো আপনি খরচ বেশি হোক একটু, কিন্তু আমি মনে করি রাজশাহী, খুলনা এবং রংপুরে যেহেতু মাঠ নাই, বগুড়াটাকে রংপুরে ভেন্যু বানায় ফেলেন। বগুড়াতে কিন্তু আপনার সুন্দর মাঠ আছে, সমস্যা কোথায়? আপনি রংপুরের মানুষ 2 ঘন্টার জার্নি, পুরো রংপুর, নর্থ বেঙ্গলের সমস্ত মানুষ কিন্তু ওই বগুড়ায় এসে খেলা দেখবে। অ্যাটলিস্ট ইনিশিয়াল আপনি শুরু করেন না যে বগুড়ায় খেলা হবে, রাজশাহী ভেন্যু হবে, হোম অ্যান্ড অ্যাওয়ে টাইপের, একটু কষ্ট বাড়ুক। কিন্তু রংপুরের সাথে যখন খেলা হবে চিটাগাঙের, ফুল রংপুরে যখন বগুড়ায় খেলা হবে, দেখবেন ফুল ক্রাউড পাবেন। ওখানকার যত ইয়াং জেনারেশন প্লেয়ার, যারা প্লেয়ার হতে চায়, কাছ থেকে প্লেয়ার দেখতে পারবে, নেটে বল করতে আসবে,
তারা একটা স্পেস পাবে, তারা ওই এনভায়রনমেন্টটা পাবে। আমরা টাচ করতে পারছি না ওই সব অঞ্চলগুলোতে। খুলনায় আপনাদের খেলাতে যদি দেন, খুলনাতে যদি খুলনা চিটাগাং যদি খেলায়, খুলনা সিলেট যদি খেলায়, খুলনাতে হোমে, তো খুলনার ওই অঞ্চলে যত প্লেয়ার আছে, না হলেও যখন নেটে বোলিং করবে, ভিতরে বল বয় থাকবে, কত রকম এনভায়রনমেন্ট তৈরি হবে। আপনি বড় বড় টেনিস প্লেয়াররা দেখবেন যে বল বয় মানে টেনিসের বল বয় থেকে টেনিস প্লেয়ার হয়ে গেছে, ক্রিকেটের একটা বল বয় থেকে সে ক্রিকেট প্লেয়ার হয়ে গেছে। তো এগুলো তো আপনাকে তৈরি করে দিতে হবে। তো আপনি 3টে জায়গায় খেলছেন, মাঠগুলো ডেভেলপ হবে। এই সব জায়গাগুলোতে যদি খেলা হয়, প্রত্যেকটা মাঠ ডেভেলপ হবে, স্থানীয় অর্গানাইজার মানে আমি বলবো যে তৈরি হবে। এমন আপনি যখনই খেলা হয় বিপিএল, আমি দেখি চিটাগাংয়ের ঢাকা থেকে মানুষ ভরে যায়, সবাই চলে যায়। আবার সিলেটে যখন খেলা হয়, ঢাকা থেকে সমস্ত বিসিবির মানুষজন চলে যায় সিলেটে। কেন হবে? সিলেটের মানুষ অ্যারেঞ্জ করবে, চিটাগাংয়ের মানুষ অ্যারেঞ্জ করবে, কিন্তু একটা কোঅর্ডিনেটর থাকবে যে কিনা সমস্ত ডিজাইনার বিপিএল, সে শুধু ওখানে যেয়ে দেখবে, সে অবজারভার, ছোটো ছোটো শুধুমাত্র সে সমাধানগুলো দেবে। কিন্তু মানুষ বিদেশে তো এরকম হয় না ভাই। কলকাতায় যখন খেলা হয় টেস্ট ম্যাচ, কলকাতার লোকরাই পরিচালনা করে। হয়তো দেখা গেলো দিল্লিতে খেলা হচ্ছে, দিল্লিতে পরিচালনা করছে দিল্লি রেজিস্ট্রেশন। তো শুধুমাত্র যে মেন বিসিসিআইয়ের যে কোঅর্ডিনেটর, সে হয়তো ওখানে গেছেন বা 2-1 গেস্ট গেছেন। তো এই জায়গাগুলো আমাদের ডেভেলপ করতে হবে, অর্গানাইজার তৈরি করতে হবে। খেলাধুলা যে অর্গানাইজার থাকে তাদেরকে ইভেন্ট বানানো শিখতে হবে, কী করে ইভেন্ট চলে। বিপিএল এ প্লেয়ার্স ড্রাফটের পর সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে রাজশাহী দলটা নিয়ে, রাজশাহী প্লেয়ার সিলেকশন নিয়ে। যদিও টিম ম্যানেজমেন্ট জানে আসলে তারা তাদের প্ল্যান অনুযায়ী দল সাজিয়েছে। তো আপনি আসলে রাজশাহী দলটা সম্পর্কে কতটুকু জানেন বা কি প্রত্যাশা করছেন? আমি দলটুকু যতটুকু দেখেছি, খুব যে ভালো দল করে তার না, রেজাল্ট হতেই পারে, বাট আমার মনে হয় না যে মানে একটা জায়গাতেও ওন করে। ধরুন আপনি যখন সাপোজ কোনো একটা ডিভিশনকে বেস করে টিম করবেন, তো রাজশাহী বিভাগের মানুষজন আমার মনে হয় খুব একটা হ্যাপি এই টিমটা নিয়ে। টিম ভালো খেলতে পারে, বাট প্লেয়ারের যে কোয়ালিটি অফ প্লেয়ারের সংখ্যাটা খুবই কম ভালো ফাইট করার জন্য। আপনি টিম দেখলে বোঝা যায় না যে না হয়তো ম্যাচ জিতে দেবেন। কিন্তু এখন সাপোজ আপনি যদি জিম্বাবুয়ের ইন্ডিয়া খেলা হয়, কথার কথা, আপনি কিন্তু জানেন যে হ্যাঁ ইন্ডিয়া জিতবে, কিন্তু একটা ম্যাচ জিম্বাবুয়ে জিতে পারে। তো আমার কাছে মনে হয় অ্যাজ এ টিম, আমার কাছে মনে হয় যে খুব একটা মানে ওই ক্লোজ টিম হয় নাই, যে অন্যান্য টিমের সাথে যে ক্লোজ কল হবে 19-20, সেটা মনে হয় খুব একটা হয় নাই। বাট তারপর রাজশাহীর মানুষ সাপোর্ট করবো যেন রাজশাহী ম্যাচ জিতে। আরেকটু বেটার টিম হলে মনে হয় ভালো, তো আরও অনেক ভালো অপশন ছিল।